কি ভাই, কেমন আছেন? স্যার, আমি সব সত্যি কথা বলছি। আমি যা কিছু করেছি ওই ফোন কলের ভিত্তিতেই করেছি। বকুল স্যারের বাংলো থেকে কল করেছিল। কে ফোন করেছিল বকুলের বাংলো থেকে? আমি তো তাকে কখনো দেখিনি, শুধু গলার স্বর শুনেছিলাম। মহিলা ছিল না পুরুষ? স্যার, কখনো কখনো মহিলার গলার স্বরেও ফোন আসতো, আর কখনো পুরুষেরও। স্যার, সে যেই হোক না কেন, সে বকুলের বাড়ির লোকই। কিন্তু তুই এগুলো করেছিস কেন? কেউ ফোনে কিছু বলে দিল তুই করে দিবি? হ্যাঁ, স্যার, আমাকে লোভ দেখানো হয়েছিল যে আমার 5 লাখের দেনা শোধ করে দেওয়া হবে যদি ওনার কথা আমি শুনি। তো স্যার, আমি লোভে পড়ে গিয়েছিলাম স্যার। আমি কোনো খুন করিনি স্যার, আমি শুধু লাশটার একটা ব্যবস্থা করেছিলাম স্যার। রাজকো- বকুলের সাথে আজকে আমাকে কথা বলতেই হবে, তাতে যা খুশি হয়ে যাক, বকুলের সাথে কথা বলতেই হবে। বাড়িতে তো কেউ নেই, তাহলে এই আওয়াজ কিসের? কীর্তি, বকুল, কেউ কিছু বলছে না কেন? কীর্তি ভাই, কীর্তি, দাদার সুটকেস? দাদা ব্যাঙ্গালোর যায়নি বুঝি? বৌদিও ফিরে চলে এসেছে। দাদা, বকুলদা, দাদা তুই ব্যাঙ্গালোর যাসনি? বৌদি, দাদা! দেখো কীর্তি, এটা খুনের ব্যাপার। আরো একবার ভেবে নাও। তুমি যে কথাগুলো বলছো সেগুলো সত্যি? স্যার, আপনি, আমাদের মনে হচ্ছে না এই ব্যাপারটা সত্যি। আপনার মনে হওয়া না হওয়াতে কিছু এসে যায় না। যখন আপনাকে কিছু জিজ্ঞাসা করা হবে তখনই বলবেন। হতে পারে ও সত্যি বলছে, কি জানি। আমি পাগল নই, আমি সম্পূর্ণ সুস্থ। আমি বলছি তো আপনাদের, আশিকা বৌদি নিজেই বলেছে, বৌদি নিজে দাদাকে খুন করেছে। বৌদি, বৌদি, দাদা, আশিকা বৌদি, 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 থ্যাংক গড। বৌদি, 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 এইসব হলো কি করে? কে করেছে এইসব? মরে গেছে বকুল,
ঝামেলা শেষ। মেরে দিয়েছে, সব শেষ, মেরে দিয়েছি। শুধুমাত্র মেরে দিয়েছি বলেই প্রমাণ হয় না যে ওই বকুলকে মেরেছে। এটাও তো হতে পারে যে ও আরো কিছু বলতে চাইছিল। হ্যাঁ, একটা কথা বলো, বকুল যখন খুন হয় তখন তোমরা সবাই কোথায় ছিলে? কোথায় ছিলে তোমরা? আমি আর নিতিন তো এক বন্ধুর বিয়েতে খান্ডালা গিয়েছিলাম। কীর্তির ফোন এলো আর আমরা তাড়াতাড়ি চলে এলাম। আমার বিজনেস মিটিং ছিল হোটেল কিটসে। ওখানে একজন ক্লায়েন্টের সঙ্গে ডিনার ছিল। নিতিনের ফোন পাওয়া মাত্র আমি এখানে চলে আসি। আর আপনি কীর্তি, আপনি কোথায় ছিলেন? আমি তো বাইরে গেছিলাম। কীর্তি বাইরে গিয়েছিল, কাকাবাবু ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে ব্যস্ত ছিলেন, আর আপনারা দুজন খান্ডালা গিয়েছিলেন। আর সেই সময় বকুল আর আশিকা বাড়িতে একাই ছিল, তাই তো? বকুলদারও তো ব্যাঙ্গালোর যাওয়ার কথা হয়েছিল। দাদার 11টার ফ্লাইট ছিল। আর আশিকা বৌদি তো পার্টিতে গেছিল। আপনারা কেউ বাড়িতে ছিলেন না? তাহলে ব্যাঙ্গালোর যেতে গিয়ে বকুল ফিরে এলো কেন? আর এই আশিকা, ও পার্টি থেকে ফিরে এলো কেন? সেটা আপনি গিয়ে আশিকা বৌদিকে জিজ্ঞাসা করুন না, যে বৌদি এত তাড়াতাড়ি কি করে ফিরে এসেছিল। বৌদি তো এটা বলে গেছিল যে বৌদি সকালে ফিরে আসবে। ওটা তো আমরা ওনাকে জিজ্ঞাসা করবই। এবার আপনি বলুন যে আপনি কোথায় ছিলেন তখন? আমার মা তো ব্যান্ড্রায় থাকে। আমার মায়ের হঠাৎ ফুড পয়জনিং হয়েছিল, আমি তো মায়ের কাছে ছিলাম, আর ওখান থেকে ফিরেছিলাম আমি। বাহ দয়া, প্রতিটা কথায় এক্সপ্লেনেশন আছে। যে বকুলের খুনের সময় আমি ওখানে ছিলাম, এখানে ছিলাম, আমি ওখানে গিয়েছিলাম, সবকিছুর ব্যাপারে এক্সপ্লেনেশন আছে। কিন্তু সবাই মন দিয়ে শুনুন একটা কথা, যে সিআইডির কাছে কোনো সত্যি বেশিক্ষণ গোপন রাখা যায় না, সেটা সামনে আসবেই। হ্যাঁ অভিজিৎ, পুরো বডির মধ্যে কাঁচের টুকরো গেঁথে ছিল। আর হ্যাঁ স্যার, টেস্ট করেও দেখেছি স্যার, এখানে যে রক্তটা আছে সেটার কোথাও নেই স্যার। একটা কাজ করো, বাড়িটাকে খুব ভালো করে তল্লাশি করো, দেখো কিছু না কিছু প্রমাণ নিশ্চয়ই পাবে, তাই না? কিছু বললো কি? স্যার, ওর বক্তব্য ওর কিছুই মনে নেই। কিছু মনে নেই? আশিকা, তোমার কি মনে পড়ছে তুমি কীর্তিকে জ্ঞান হারানোর আগে কিছু বলেছিলে? মনে করো। আমার কিছুই মনে পড়ছে না। মনে করার চেষ্টা করো। কীর্তি বলছিল যে বকুলের খুন তুমি করেছো, এরকম তুমি নিজে ওকে বলেছো। কীর্তি মিথ্যে কথা বলছে। বকুলকে আমি মারিনি। স্যার, এ আবার স্মৃতিশক্তি চলে যাওয়ার অ্যাক্টিং করছে না তো? হতে পারে, কারণ বকুল এখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আর ওর মাথায় সামান্য একটু আঘাত, ব্যাস অজ্ঞান হলো কি করে? সেটাই তো, এর থেকে সত্যিটা বের করতে হবে। কি করে করবেন স্যার? সত্যি কথাটা বলিয়ে নেব নার্কো টেস্টের মাধ্যমে। এপ্রিল রাতে যখন পার্টি থেকে বাড়িতে ফেরেন,
কি হয়েছিল? আমি বাড়িতে ঢুকলাম, বকুল চিৎকার করছে। তারপর কি হয়েছিল? তারপরে আমি ঘরে গেলাম দেখার জন্য। কি দেখলেন আপনি? আমি গিয়ে দেখলাম যে বকুল ওখানে দাঁড়িয়ে আছে, ওর পিঠ থেকে রক্ত বেরোচ্ছে। আর আমি ওখানে একটা মেয়ের লাশ পড়ে আছে সেটা দেখতে পাই। আমি খুব রেগে গেছিলাম, আর আমি ওখানে পড়ে থাকা একটা কাঁচের টুকরোকে উঠিয়ে নিলাম। আর আমি বকুলকে মেরে দিলাম। আর তখনই আমি আমার ঘাড়ে একটা প্রেশার অনুভব করলাম। তারপরে আমি বেহুশ হয়ে পড়ছিলাম। বেহুশ হওয়ার আগে আমি দরজার সামনে একজন মানুষকে দেখতে পাই। কেউ একজন অরেঞ্জ কালারের জ্যাকেট পরেছিল। পুরুষ ছিল না মহিলা? একটা লোক। আচ্ছা, তারপর ও কি করলো? ও আমার কাছে আসছিল, মনে হয় আমাকে মারতে চাইছিল। আচ্ছা আশিকা, তুমি ওখানে কোনো মহিলার লাশ দেখতে পেয়েছো? হ্যাঁ, দেখেছিলাম। মহিলার লাশ? ওখানে তো আমরা কোনো মহিলার লাশই পাইনি। স্যার, আমরা তো বকুলের মার্ডারের তদন্ত করছি। এর মধ্যে আবার নতুন কেস এলো কোথা থেকে? কোন মহিলার লাশ? কে ছিল ওই মহিলা? আমি মনে করতে পারছি না, সবকিছু ধোঁয়া ধোঁয়া লাগছে। আচ্ছা, এ আমাদের বোকা বানাচ্ছে না তো? বুঝে উঠতে পারছি না এ কোন মহিলার কথা বলছে, কোন মহিলার কথা বলতে চাইছে। আশিকা, তুমি বকুলকে কেন মেরেছো? কেন মেরেছো বকুলকে? ঠিকই হয়েছে যে ও মরে গেছে। তাছাড়াও যদি বেঁচে থাকতো তাহলে আমাকে রাস্তায় ভিক্ষে করতে হতো। কেন? ঘাড় ধাক্কা খেতে কেন? চরিত্রহীন প্রমাণ করতে চাইছিল, ডিভোর্স চাইছিল আমার থেকে। আচ্ছা, ওই মৃত মহিলা, উনি কে ছিলেন? আমি আপনাদেরকে বললাম তো, মনে করতে পারছি না। দেখো আশিকা, আমরা ওখানে কোনো মহিলা লাশ খুঁজে পাইনি। তাহলে সেই লাশটা গেল কোথায়? আমার যখন জ্ঞান ফিরছিল তখন ওই লাশও ওখানে ছিল। আর ওই যে ফ্লোরেসেন্ট অরেঞ্জ কালারের জ্যাকেট পরা লোকটা? ওটা খুবই অস্পষ্ট আমার কাছে, ওই দরজাতেই দাঁড়িয়েছিল। হতে পারে আমার জ্ঞান হারানোর অপেক্ষায় ছিল। এখন আশিকা ওটাই বলছে যেটা ওর মনে হচ্ছে, কিন্তু টেস্টে আশিকা সবটা সত্যি বলেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার, ও যদি নার্কো টেস্টে ঠিক বলে তাহলে তো আমাদের ওই মরা মহিলাটা সম্পর্কে জানতে হবে। মনে হচ্ছে ক্রাইম সিনে দ্বিতীয়বার যেতে হবে, ভালো করে আবার চেক করব। কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই আমরা পাবো। স্যার, এই মেশিন কি কিছু স্পেশাল? এই মেশিনটা যে কোনো ছোট কোনো প্রমাণ খুঁজতে সক্ষম, যেরকম মাইক্রোবস, যেটা সাধারণত ধোঁয়াতে মিশে যায়। আর এই যে মেশিনটা না, একটা ঘরের মধ্যে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ডাস্ট পার্টিকলস, সেগুলো দিয়ে ওই জ্যাকেট পরা লোকটা সম্পর্কে আমাদের জানিয়ে দেবে যে এই ঘরের মধ্যে ছিল। খুব ভালো। এই দেখুন, যেটা আমাদের নজর এড়িয়ে গিয়েছিল সেটাই মেশিনটা খুঁজে দিল। এটা তো মনে হচ্ছে
কারণ নখ। তাও আবার নেল পেন্ট লাগানো, ডেফিনেটলি কোনো মহিলারই। কিন্তু স্যার এখানে কিভাবে? হয়তো দৌড়োদৌড়ি হাতাহাতিতে কোনো জিনিসের সঙ্গে ধাক্কা লাগে আর নখটা পড়ে যায়। বাড়ির সবাইকে চেক করো তো, ওদের কারণ হয়তো। স্যার হ্যাঁ, ওই বাড়ির তো কারণ নয়, হয়তো ওই মহিলার হবে যার লাশ আশিকা দেখেছিল। তাই তো মনে হচ্ছে। এই ব্যাপার সরকার। রাইট কি জানতে পেরেছো এই নখ থেকে? এটা কার? স্যার, এই নখটা ডিএনএ কোনো ফ্যামিলি মেম্বারের সঙ্গে ম্যাচ করে। কিন্তু একটা কথা জানা গেছে বস, এই নখটা যারই হোক না কেন, ও একজন মহিলা আর তার বয়স 20 থেকে 25 বছর। 20 থেকে 25 বছরের মহিলা? আর একটা কথা, হ্যাঁ, এই যে ছোট্ট ছোট্ট সাদা টুকরোগুলো দেখতে পাচ্ছ, এটা বলতে পারো যে হাই পার্সেন্টেজ অফ নখ থেকে পেয়েছি। এই মেয়েটা ড্রাগ অ্যাডিক্ট ছিল? হ্যাঁ, এটা ওদের পরিবারের কারণ নয়, বাইরের কারণ। স্যার, তার মানে যদি কেউ বাইরে থেকে আসে তাহলে কোনো গাড়ি, অটো বা ট্যাক্সি করেই নিশ্চয়ই আসবে। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখতে হবে রিক্সাওয়ালা, ট্যাক্সিওয়ালা বা ওদের মতো কেউ ওই মহিলাকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিল কিনা। স্যার, ওই আশিকা বলছিল কোনো সাফাই কর্মী অরেঞ্জ কালারের জ্যাকেট পরেছিল ওখানে। বেহুশ হওয়ার আগে আমি দরজার সামনে একজন মানুষকে দেখতে পাই, কেউ একজন অরেঞ্জ কালারের জ্যাকেট পরেছিল। ও কে, কোথা থেকে এসেছিল, কোথায় উধাও হয়ে গেল, ওর ব্যাপারে খোঁজ নিতে হবে। স্যার, যত ড্রাগ পেডলার্স আছে ওদের কাছে জানতে হবে যে কত মহিলা এই হাই ডোজের ড্রাগস নেয়। অভিজিৎ, একটা কাজ করো, রিক্সাওয়ালা আর ট্যাক্সিওয়ালার কাছে খোঁজ নাও যে ওনাকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিল কিনা, আর মিসিং পার্সনস রিপোর্ট চেক করো। দয়া, স্যার, শহরে যতগুলো ড্রাগ পেডলার আছে না, সবার কাছে গিয়ে খোঁজ নাও, দেখো ওরা এমন কোনো মহিলাকে চেনে কিনা যে হাই কোয়ালিটির ড্রাগ ব্যবহার করে। আর আমরা গিয়ে ওদের বাড়ির লোকের সঙ্গে কথা বলি, দেখা যাক ওরা কোথায় যায়, কি করে ওই ঘটনার সময়। তোমাদের অ্যাসোসিয়েশন থেকে জানতে পেরেছি যে 10 তারিখ মানে পরশু রাতে তুমি শান্তিনিবাস বাংলোতে কোনো মেয়েকে ড্রপ করেছিলে। হ্যাঁ স্যার, ছেড়েছিলাম। তখন টাইম কত ছিল মনে আছে স্যার, তোমার? প্রায় 1টা নাগাদ ওই বাংলোতেই। স্যার, ও নেশার ঘরে ছিল আর বারবার ওর স্বামীকে গালি দিচ্ছিল। আচ্ছা, হ্যাঁ স্যার। ওই মেয়েটা কি এ ছিল? হ্যাঁ স্যার, এই মেয়েটা ছিল। ওখানে বাংলোর আশেপাশে কোনো গন্ডগোল হয়েছিল কি? না স্যার, গন্ডগোল তো কিছু মনে হয়নি, সবকিছু নর্মালি ছিল। আর একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, একটা বাইক, আর একটা গার্বেজ ভ্যানও ছিল। গার্বেজ ভ্যান? হ্যাঁ স্যার। স্যার 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 স্যার, আমিও পরশুদিন একজন মেয়েকে শান্তিনিবাস বাংলোর কাছে নামিয়েছিলাম। কটার সময়? স্যার সম্ভবত 12:30 নাগাদ। আর তুমি একটা সময় নামিয়েছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো তো সেটা কি এই মেয়েটা? না না স্যার, এই মেয়েটা তো নয়। তাহলে একে তুমি একটার সময় নামিয়েছিলে, আর 12:30টার সময় যে মেয়েটাকে তুমি নামিয়েছিলে তাকে আবার দেখলে তুমি চিনতে পারবে? একদম স্যার, নিশ্চয়ই চিনে ফেলবো। গুড, চলো। তোমাদেরকে যে যে প্রশ্ন করব তার সঠিক উত্তর আমার চাই। তুই যদি কেউ মিথ্যে বলো না,
তাহলে ভীষণ মুশকিলে পড়ে যাবে, বুঝেছো? স্যার মিথ্যে কথা বলে কেন নিজেদেরকে বিপদে ফেলবো? হ্যাঁ, তাহলে বলো, যেদিন বকুল খুন হয়েছিল সেদিন কি চেতন তোমার হোটেলে ছিল? হ্যাঁ স্যার, উনি হোটেলেই ছিলেন আর উনি সব সময় ক্লায়েন্টের সাথেই ছিলেন। উনি ক্লায়েন্টের সাথে ডিনারও করেছেন। আচ্ছা, ঠিক আছে, তোমাদের ক্লায়েন্টদের ডিটেলস চাই আমার, আর সেদিনের সিসিটিভি ফুটেজও। শিনা, কীর্তির মায়ের ফুড পয়জনিং কেন হয়েছিল? খাবারে কি মিশিয়েছিলে? আমি কিচ্ছু মেশাইনি। আন্টি তো বাইরে গেছিলেন। যখন যখন উনি ফিরে এসেছিলেন ওনার শরীরটা ভালো ছিল না। স্যার নিতিন আর সিয়া দুজনে সারাদিন বিয়েতেই ছিল। জিজ্ঞেস করার আগে বলছো, মুখস্থ করে এসেছো নাকি? না ম্যাম, যেটা সত্যি সেটাই বলছি। 11টার সময় ফাংশন শেষ হয়ে গেছিল। এরপরে বাকি রইল নিতিন আর শিয়া। ওরা কোথায় গিয়েছিল? স্যার ওরা মনে হয় নিজেদের রুমে চলে গেছিল। এই মাল কোথায় পাওয়া যাবে? মাল চাই। পেয়ে যাবি। কতটা চাই আর পেমেন্ট কিভাবে করবি? পেমেন্ট মাল ব্যবহার করার পরে। মাল ব্যবহার করার পর দেখ, পালানোর ব্যাপারে না চিন্তাও করিস না। আমার কাছে সমস্ত ক্লায়েন্টের ঠিকুজি কুষ্টি আছে, আর ওই কুষ্টিতে লেখা আছে আমার ক্লায়েন্ট ওভারডোজে মরবে, নয়তো আমার বন্দুকের গুলিতে। কিন্তু তোর কুষ্টিতে লেখা আছে জেল যাওয়া। ওই সব মহিলার ফোন নাম্বার আমার চাই, যাদের তোমরা ড্রাগ সাপ্লাই করো। তাড়াতাড়ি দাও। পুরবি, দেখো তো একটু কল করে এই সব নম্বরে। দেখো কেউ আবার উধাও হয়ে যায়নি তো। হ্যালো। আচ্ছা, আমি সোনারিকার সাথে কথা বলতে পারি? দেখুন, ও তো দুদিন ধরে কাজে আসছে না। কি? এ নিয়ে তো আমাদেরও চিন্তা হচ্ছে। দুদিন ধরে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, ডায়েরিতে যে ছবিগুলো ছিল ওর মধ্যে থেকে এই মেয়েটা নিখোঁজ। এই মেয়েটার নাম সোনারিকা, আর এ একটা বারে কাজ করে। ও, দুদিন কাজে যায়নি। একে দেখে বলো তো, একে তোমার ক্লায়েন্ট ছিল? হ্যাঁ স্যার। তুমি কি এই মেয়েটাকে নামিয়েছিলে? হ্যাঁ স্যার, এই ছিল, এই মেয়েটাই। আশিকা নিশ্চয়ই একে দেখেছিল। বকুলের ফ্যামিলির সবাইকে ভেতরে নিয়ে এসো। একটু মন দিয়ে দেখুন এই ফটোটা। এই সেই মেয়েটা যার লাশ আপনাদের ঘরে পাওয়া গেছে। আপনারা চেনেন একে? হ্যাঁ? না স্যার। আমি দেখেছি স্যার, বকুল তার সাথে 2 মাস আগেই। বকুলের সঙ্গে দেখা হয়েছিল 2 মাস আগে? কোথায় দেখেছিলে? একটা হোটেলের বাইরে। আর দাদা বলেছিল ইনি দাদার ক্লায়েন্ট। স্যার, কোনো ড্রাগ অ্যাডিক্টেড বারে কাজ করা কোনো মহিলার সঙ্গে বকুল ছিল, আর এনাদের বলেছে ওই মহিলা ওর ক্লায়েন্ট। কেন কেন মিথ্যে বলেছে ও?
আচ্ছা, সোনারিকা এখানেই কাজ করতো না? আগে হ্যাঁ, এখানেই কাজ করতো। আপনারা কে? সিআইডি। সোনারিকা খুন হয়ে গেছে। সে কি? এই জন্যই দুরাত্রির ধরে ও কাজে আসছে না। হ্যাঁ, কিন্তু আমরাও লাশটা পাইনি। আর সাথে সাথে এই এর নাম বকুলেও খুন হয়েছে। আমরা এটা জানতে চাই যে সোনারিকার সঙ্গে এই বকুলের কি সম্পর্ক ছিল? সম্পর্ক কি ছিল তা তো জানি না, তবে হ্যাঁ, এই লোকটা কখনো কখনো আমাদের বারে ওকে নিতে আসতো। এ ব্যাপারে আরো কিছু খবর আপনাদের তেজি দিতে পারবে স্যার। এই তেজিটাকে? স্যার, এই হলো তেজি। তেজি, সোনারিকা তোমার বন্ধু। এটা বলো যে এই লোকটার সঙ্গে সোনারিকার কি সম্পর্ক ছিল? স্যার, সোনারিকার সাথে বকুলের অ্যাফেয়ার চলছিল। বকুল ওর সমস্ত এক্সপেন্সিভ খরচগুলো দিত, কিন্তু ওর বকুলের বিরুদ্ধে সবসময় কোনো না কোনো অভিযোগ থাকতো। ঠিক কিরকম বলো তো? ওই তো, যেমন ধরুন সোনারিকা, কি হয়েছে? আমি বকুলের সাথে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে পারবো কিন্তু না। কেন, কি হয়েছে? না এই সম্পর্কটা রেখে আমি কোনো টাকা পয়সা পাচ্ছি, না ওই বকুল নিজের বউকে ডিভোর্স দিচ্ছে। কিছু একটা করতেই হবে। কি করবি তুই? ব্ল্যাকমেল। কি? আমি ওকে ব্ল্যাকমেল করব যে আমাকে এই নাটকটা করতে বাধ্য করেছে। তাহলে কেউ সোনারিকাকে টাকা দিচ্ছিল বকুলের সাথে ভালোবাসার নাটক করার জন্য? মাস্টারমাইন্ড তাহলে অন্য কেউ? হ্যাঁ, আর ওই মাস্টার মাইন্ডই প্ল্যান করে এই সোনারিকা আর বকুলকে মেরে দিয়েছে। কিন্তু আশিকার ওখানে আসা প্ল্যানের মধ্যে ছিল না। বুঝে উঠতে পারছি না যে এই বকুল নিজের ফ্লাইট ছেড়ে বাড়ি কেন ফিরে আসলো। আর স্যার, খুনি যদি বকুলের গার্লফ্রেন্ডকে মারতেই চেয়েছিল তাহলে অন্য কোথাও মারতে পারতো, বাড়িতেই কেন মারতে গেল? হতে পারে খুনি প্রথম থেকেই জানতো যে বকুলের বাড়িতে কেউ নেই, সেই কারণে ও মিথ্যে কথা বলে সোনারিকাকে ওখানে ডেকেছে, আর সেই সময় বকুল আর আশিকা ওখানে পৌঁছে গেছে। এটা হতে পারে, কিন্তু স্যার, লাশটাকে ঘরের বাইরে কোথায় নিয়ে যেতে পারে আর কিভাবে? কারণ বকুলের বাড়ির সমস্ত গাড়ি তো আগে থেকেই বাইরে ছিল। উনি যদি চাইতো তাহলে লাশটাকে টুকরো করে সুটকেসে নিয়ে যেতে পারতো, বা লাশটাকে টুকরো করে প্লাস্টিকে ভরে ডাস্টবিনেও ফেলে দিতে পারতো। ওই যে ডাস্টবিনগুলো আছে না বাইরে। হ্যাঁ স্যার। একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, একটা বাইক, একটা গার্বেজ ভ্যানও ছিল। কি? রাত্রি 1টার সময়? রাত্রি 1টার সময় বাংলোর বাইরে ময়লার গাড়ি দাঁড়িয়ে ছিল? তার মানে স্যার এই খুনটা প্ল্যান করা ছিল। খুনি গার্বেজ ভ্যান নিয়ে এসেছিল লাশটাকে সরিয়ে ফেলার জন্য। আর স্যার, এই ফ্লুরোসেন্ট অরেঞ্জ কাপড় গার্বেজ ভ্যানের লোকেরাই তো পরে। স্যার, হ্যাঁ, চেতন যেই কোম্পানির বিজনেস ডিনারে গিয়েছিল, এই নামে কোনো কোম্পানিই নেই। আমার বিজনেস মিটিং ছিল হোটেল কিটসে। আর কীর্তির মা বাইরের কিছুই খায়নি। আমার মা ব্যান্ড্রয় থাকেন। মায়ের হঠাৎ করে ফুড পয়জনিং হয়েছিল, আমি তাই মায়ের কাছে আবার একবার ফুড পয়জন হোক কেমন? ঠিক আছে, এটাও জানা দরকার যে যে রাতে বকুল আর ওই মেয়েটা খুন হয়েছে, ওই রাতে খান্ডালা থেকে কোনো ট্যাক্সি বা প্রাইভেট কার বাংলোতে এসেছিল কি না। তোমার মায়ের রোগের ব্যাপারে সত্যি সত্যি বলো। ওনার মেড শিনার কথা অনুযায়ী ওনার এই অবস্থা ঘরের খাবার খেয়ে হয়নি। হ্যাঁ, এটা সত্যি। মা ঘরের কোনো খাবার খায়নি, বরং মা তো আমাকে বলছিল যে মা ড্রাইভারের সাথে কোথাও বাইরে গেছিল আর কারে বসে কিছু ওষুধ খেয়েছিল। ওষুধ খেয়েছিল? হ্যাঁ, আমাদের ড্রাইভার অমনও তাই বলছিল। তোমাদের ড্রাইভার এখন কোথায়? স্যার, আমি সমস্ত ড্রাইভারদের নিয়ে এসেছি যারা গার্বেজ ভ্যান চালায়। আমরা একটা গার্বেজ ভ্যানের সন্ধান পেয়েছি, যেটা মাঝরাতে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, যাতে লাশ বয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ভ্যানের ব্যাপারে জানতে পেরে গিয়েছি। সার্ভেলেন্স ক্যামেরাতে আমরা সেটা পরিষ্কার দেখতে পেয়েছি। কেন?
তুমি না ওই ভ্যানের ড্রাইভার? না না স্যার, আমি কিছুই জানি না। আমার ভাই নিয়ে গেছিল ওই ভ্যানটাকে, আর এবারে ও সেটাকে কোথায় নিয়ে গেছিল, কেন নিয়ে গেছিল, আমাকে কিছুই বলেনি ও স্যার। ফোন করো কে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাই কোথায় আছিস রে তুই? কি ভাই, কেমন আছেন? স্যার আমি সব সত্যি কথা বলছি, আমি যা কিছু করেছি ওই ফোন কলের ভিত্তিতেই করেছি। বকুল স্যারের বাংলো থেকে কল করেছিল। কে ফোন করেছিল বকুলের বাংলো থেকে? আমি তো তাকে কখনো দেখিনি, শুধু গলার স্বর শুনেছিলাম। মহিলা ছিল না পুরুষ? স্যার কখনো কখনো মহিলার গলার স্বরেও ফোন আসতো, আর কখনো পুরুষেরও। স্যার সে যেই হোক না কেন, সে বকুলের বাড়ির লোকই। কিন্তু তুই এগুলো করেছিস কেন? কেউ ফোনে কিছু বলে দিল তুই করে দিবি? হ্যাঁ স্যার আমাকে লোভ দেখানো হয়েছিল যে আমার 5 লাখের দেনা শোধ করে দেওয়া হবে যদি ওনার কথা আমি শুনি তো। স্যার আমি লোভে পড়ে গিয়েছিলাম স্যার, আমি কোনো খুন করিনি স্যার, আমি শুধু লাশটার একটা ব্যবস্থা করেছিলাম স্যার। লাশ কোথায়? না, এই মেয়েটার গলা টেপা হয়েছে আর তাতেই ওর মৃত্যু হয়েছে। এই জন্য এর খুনের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি ক্রাইম সিন থেকে। আর এর পায়ের বুড়ো আঙ্গুলের নখটাও ভাঙা রয়েছে। আর ডক্টর এগুলো কি? এই যে হলুদ হলুদ দাগ? এটাই তো এই কেসের সবচেয়ে বড় সূত্র। চলুন সবাই দাঁড়িয়ে যান। দাঁড়ান। আর কত জিজ্ঞাসাবাদ করবেন আপনারা? সবই তো বলে দিয়েছি আমরা। এবার আর কোনো জিজ্ঞাসাবাদ করব না। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের নার্কো টেস্ট হবে। নার্কো টেস্ট? কিন্তু কেন? কারণ আপনাদের মধ্যে কেউ যে সত্যিটা বলছে না। আপনাদের কাছে কোর্টের পারমিশন আছে এই নার্কো টেস্টের জন্য? হ্যাঁ, পারমিশন ছাড়া আমরা কিচ্ছু করি না। ঘুম আসছে? যা আমি আপনাকে বলবো তার সঠিক সঠিক উত্তর দেবেন, ঠিক আছে? সোনারিকাকে আপনি চেনেন? হ্যাঁ বকুলের যে অ্যাফেয়ার ছিল ওর সাথে, এটাও জানতেন আপনি? হ্যাঁ, আমার দুজনকেই সন্দেহ হতো। তাহলে আশিকাই কি ওকে খুন করেছে? আশিকা তো সোনালিকাকে চিনতই না, তাহলে খুন কি করে করবে? আপনার এখন ঘুম পাচ্ছে? সোনারিকাকে আপনি চেনেন? না। বকুলের সাথে সোনারিকার অ্যাফেয়ার আছে, এটা কি আপনি জানেন? না। তাহলে আশিকাই কি ওকে খুন করেছে? আশিকা সোনালীকে চিনত, আর এই আশিকাই বকুল আর সোনালীকে খুন করেছিল। ও নিজেই এই খুনের ষড়যন্ত্রটা রচনা করেছিল। আশিকা চালচলন
কিছুদিন ধরেই খুব অদ্ভুত লাগছিল। এই কথাটা আমি বকুলকে বলেছিলাম। কি হয়েছে স্যার? কিছুই হয়নি নিতিন, শুধু এটাই বলার ছিল, টুথ সিরাম অ্যাপ্লাই করলে মানুষ শুধু এটুকুই উত্তর দেয় যতটুকু তাকে প্রশ্ন করা হয়, এর থেকে বেশি কিছু বলে না। ব্যাপারটা হলো মানুষের ব্রেন নিজের মেমোরি শেয়ার করে, কিন্তু ওপিনিয়ন দেয় না, যেটা তুমি দিয়েছো। এখন সব কথাগুলো সত্যি সত্যি বলে দে, নাহলে তোকে আসল সিরামটা দিতে হবে। আসল সত্যিটা মানে আমরা যে ইনজেকশনটা দিয়েছিলাম ওটা আসল ট্রুথ সিরাম ছিল না, ওটা গ্লুকোজ ইনজেকশন ছিল। হোয়াট? তোমাকে আমরা আগেই সন্দেহ করেছিলাম, কিন্তু চেয়েছিলাম সব সত্যিটা তুমি নিজের মুখেই স্বীকার করো। নিতিন, সব কিছু তুমি খুব চতুর ভাবে দিয়েছো, কিন্তু মেয়েটার গলায় যে হলুদ রং লেগেছিল না, সেটাই তোমাকে ধরিয়ে দিয়েছে। সেই হলুদ যেটা বিয়ের সময় তোমার হাতে লেগেছিল। এই যে হলুদ রঙের পার্টিকেলস গুলো দেখতে পাচ্ছ, এইগুলো আসলে হলুদ, আর এই হলুদের সঙ্গে আটা আর তেল মেশানো হয়েছিল। আটা, তেল আর হলুদ। মুখে কোনো হলুদ নেই, শুধু এইখানে, এই গলার কাছে। কোথা থেকে আসতে পারে এই হলুদ? স্যার, শিয়া বলছিল যে ওরা খান্ডালা গেছিল বিয়ের জন্য, আর ওখানে গায়ে হলুদের অনুষ্ঠানে যুক্ত হয়েছিল ওরা। বকুল 500 কোটির রাজত্ব চালাতো, সেই রাজত্ব যেটা আমি তৈরি করেছিলাম, কিন্তু আমাকেই ওই রাজত্ব থেকে বার করে দেওয়ার চেষ্টায় ছিল। ওর সঙ্গে তুমি কথা বলতে, ওকে বোঝাতে। কথা বলার অনেক চেষ্টা করেছিলাম স্যার, অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু ও শুনতো তবে না। ভাই ছিল আমারও, আমি কখনো মারতে চাইনি ওকে, কিন্তু পুরো রাজত্বটা নিজের নামে করতে চাইছিল। সেজন্য আমি একটা প্ল্যান করলাম। কি প্ল্যান করেছিলে? বকুল আর আশিকার প্রায় প্রতিদিনই ঝগড়াঝাটি হতো। ও আশিকাকে ছেড়ে দিতে চাইছিল। আমি সোনালীকে টাকার লোভ দেখালাম, আর ওকে বললাম যে বকুলের সাথে মিথ্যে ভালোবাসার নাটক করে যাক। আর একদিন সময় হলে ওকে বিয়েও করে নিক। আসলে আমি এই সোনালীর মাধ্যমেই আমার হারানো রাজত্ব ফিরে পেতে চাইছিলাম। কিন্তু ওকে কেন মেরে দিলে? ও তো তোমার সঙ্গই দিচ্ছিল। সেটা প্রথমে স্যার, কিন্তু পরেও আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো। আর সেই জন্যই তুমি মেয়েটিকে কায়দা করে বাড়িতে ডেকে নিয়েছো। হ্যাঁ স্যার, সেই রাতে আমি এমন সিচুয়েশন ক্রিয়েট করলাম যাতে কি সমস্ত লোক বাড়ির বাইরে থাকে। আমি ও ওয়াইফকে নিয়ে খান্ডালা চলে গেলাম, আর যেই আমার ওয়াইফ ওষুধ খেয়ে শুয়ে পড়লো, আমি সঙ্গে সঙ্গে ট্যাক্সি নিয়ে এখানে চলে এলাম, আর আমনকেও ডেকে নিলাম। সোনালীর ঘরে পৌঁছতেই, দেখো সোনালী, আমার কথাটা বোঝার চেষ্টা করো। যদি এই মাঝপথে তুমি আমার সঙ্গটা ছেড়ে দাও, তো আমার পুরো প্ল্যানটা বানচাল হয়ে যাবে। হয়ে যাক তোমার সব প্ল্যান বানচাল, আমার কিচ্ছু যায় আসে না তাতে। আর এমনিতেও ওই বকুলের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি ওকে ভালোবাসি না, আর ওকে বিয়েও করতে চাই না। দেখো, যদি তুমি আমাকে সঙ্গ না দাও না, তো খুব পস্তাবে, বলে দিলাম। হুমকি আমি দিচ্ছ তুমি আমাকে? হুমকি দিচ্ছ? হ্যাঁ, এমনটাই ভেবে নাও। দাদা, বকুল, এটা কি করলে তুমি? না না, এই সোনালী আমাকে ফাঁসানোর চেষ্টা সোনালী, করছে। আমি পুলিশকে ফোন না, করব। বকুল, আমি এক্ষুনি ফোন বকুল, করছি। বকুল! বকুল,
আমি অমনকে ফোনে প্রথমেই বলে দিয়েছিলাম সোনালীর লাশটা একেবারে সরিয়ে ফেলতে, আর ও একেবারে সেই কাজটাই করেছিল। টাকার লোভে পড়ে তুমি এতটাই অন্ধ হয়েছিলে যে নিজের সম্পর্কটাই ভুলে গিয়েছিলে, নিজের ভাইয়ের প্রাণটা নিয়ে নিয়েছো, আর তার উপরেও নিজের সঙ্গী মেয়েটিকেও খুন করলে তুমি। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, কঠোরতম শাস্তি হবে তোমার, হয়তো ফাঁসি। আরে একটু তাড়াতাড়ি হাত চালাও না। আরে বাবা তুমি চিন্তা করো না, এবারে একদমই লেট হবে না। মিশিকা তৈরি হয়ে গেছে? ও কখন রেডি হয়ে গেছে, ওই দেখো বাইরে খেলছে। সত্যি এবারের ধামাকা এমন হবে যার শব্দ অনেকগুলো যুগ মনে রাখবে। আমরা ঠিকঠাক বেরোতে পারবো তো এখান থেকে? আরে 100%। এমনিতেও আমাদের ওপর কারোর সন্দেহ নেই, আর যতক্ষণে আমরা এখান থেকে বেরোবো ততক্ষণে তো এই বাড়ির আর এই জায়গাটারও চিহ্ন মিটে যাবে। আরে শুধু দেখো একবার আমার হাতের কারিগরি। কেউ বলতে পারবে এটা নকল পাসপোর্ট? তুমি নকল পাসপোর্ট নিয়েই পড়ে থাকো, আসল ধামাকা তো আমি করব। স্যার এই কুরিয়ারটা আপনার। আমি এজেন্ট বানি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে। আমি আপনাদের কল করেছিলাম। থ্যাংক গড আপনারা এসেছেন স্যার। স্যার আমার কাছে বেশি সময় নেই। আমাদের দুজন অফিসার, মনিকা আর তার অ্যাসিস্ট্যান্ট, সিলিন্ডার ফাটার ফলে মারা গেছে ওখানেই। আর এটা দুর্ঘটনা নয় স্যার, এটা একটা ষড়যন্ত্র। ব্যাস মনিকার এই ভাগ্নি, এই বাচ্চাটাই রয়েছে এখন। আর স্যার একে ওরা মেরে ফেলবে। আপনি কি করে জানলেন এই ব্লাস্টের ব্যাপারে? স্যার আমাদের অফিসার ওকে বলেছিল যদি কোনো প্রবলেম হয় বা কিছু যদি হয়ে যায় ও যেন কল করে আমাকে এখানে ডাকে। যেই আমি ওর কল পাই সাথে সাথে এখানে চলে আসি। এই বাচ্চাটাকে তুমি নিজের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কেন ডাকলে না? আর এই তোমার এই অপারেশনে হেড কে? স্যার আমাদের হেড নিজেই নিখোঁজ, জানি না উনি বেঁচে আছেন কিনা। নিশ্চয়ই আমাদের দলেই কেউ বেইমান আছে, যার জন্যই অপারেশন ফেল হয়েছে। সেই বেঈমান তুমি নও তো? আমাদের সামনে ভালো সাজার নাটক করছো। স্যার আমি যদি বেইমানি করতাম তাহলে আপনাদের কল করে কেন ডাকতাম? হতে পারে এখনো আমার উপর নজর রাখা হচ্ছে। স্যার আমাকে যেতে হবে। কোথাও তুমি যাবে না যতক্ষণ না আমাদেরকে বলছো যে তোমার অপারেশনের ফান্ডাটি কে। টেররিস্টদের যারা ফান্ড দিচ্ছিল তাদের এগেনস্টেই ছিল এই অপারেশনটা। আর আমার মনে হয় হয়তো আমাদের অফিসাররা জানতে পেরে গিয়েছিলেন আসল ক্রিমিনাল কে। আমাকে ওরা কিছু বলার আগে ওরা মারা যায়। স্যার স্যার এই হলো আমাদের অফিসাররা। ঠিক আছে, বাচ্চাটাকে আমাদের কাছে রেখে যাও।
যদি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই তাহলে কিভাবে করব? স্যার, এটা গেস্ট হাউসের নাম্বার। আমার সাথে যদি আপনারা কথা বলতে চান, আপনারা শুধু আমার নাম বলে যোগাযোগ করাতে বলবেন, ওরা ঠিক যোগাযোগ করিয়ে দেবে। ঠিক আছে। আমার ঘরে লাইট? এ কে ঢুকেছে? হাত উপরে। তুমি কে? এটা কি করছো তুমি? তুমি তোমার বউয়ের উপর গুলি চালাবে? কি? বউ? ম্যাডাম, মনে হচ্ছে আপনি কোনো ভুল ঠিকানায় চলে এসেছেন। এটা আমার বাড়ি। আপনি বাড়ির ভেতরে ঢুকলেন কি করে? হ্যাঁ, আপনার নাম কি? রজনী কুমারী, মিসেস রজনী দয়া কুমারী। 3 মাস আগে তুমি আমাকে বিয়ে করেছিলে বন্তুরে। ওখান থেকে পালিয়ে গেলে, তাও আবার কাউকে কিছু না জানিয়ে। বন্তুরে? তো আমি মিথ্যে বলছি? আমি একটা ভালো পরিবারের মেয়ে, সেখানে কিনা আমি এক পরপুরুষকে বলবো তুমি আমার বর? হ্যাঁ, কি বলছো কি তুমি? তুমিই তো আমাকে তোমার ঠিকানা দিয়েছিলে, আর ফোন নাম্বারও তো দিয়েছিলে। আমি দিয়েছিলাম? তো মাথা খারাপ আছে তোমার? মনে হয় তুমি জানো না আমি একজন সিআইডি অফিসার। কি হয়েছে দয়া? তুমি তোমার বউয়ের উপর চিৎকার করছো কেন? আরে সুধা আন্টি, এ আমার বউ নয়। দেখো, তোমরা সবাই দেখো। নাও মা, জল খেয়ে নাও। আরে কেন বলছো ও তোমার বউ নয়? তুমি জানো কতক্ষণ ধরে ও তোমার জন্য অপেক্ষা করছিল? আমি দেখলাম, তাই আমি ওকে তোমার বাড়ির ডুপ্লিকেট চাবি দিলাম। আমার বাড়ির চাবি আপনি যে কেউকে কি করে দিয়ে দিলেন? কাউকে? যে কেউ মানে? ও তোমার অপরিচিত নাকি? ও তোমার নিজের স্ত্রী। তো বিয়ে করে নিলে? লুকোচ্ছ কেন? তবে তোমার চয়েসটা খুব সুন্দর। আরে আমি তো ভাবতেই পারিনি যে আপনি এই বয়সে বিয়ে করবেন। আরে আন্টি, আমি কোনো বিয়ে এই বয়সে মানে কি? তুমি সিআইডি, তার মানে এটা নয় যে ওর ওপর তুমি তোমার রাগ দেখাবে। কাকিমা, ও যখন আমাকে বকে আমি তখন সেটা সহ্য করে নি, আর এখন এখন তো বলছি আমি তো স্ত্রী না। খাও। শাবাশ, গুড। শোনো মা, তুমি খাও, আমি একটু ফোনটা ধরি। হ্যাঁ হ্যাঁ দয়া। স্যার, আমি একটা অদ্ভুত সিচুয়েশনে ফেসে আছি স্যার, আপনার সঙ্গে দেখা করতে চাই। আমি মঙ্গলসূত্রের দিব্যি খেয়ে বলছি, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি কোনো অপরাধী নই। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? ধর্মপত্নী, বউ, স্ত্রী, অর্ধাঙ্গিনী, চুপ করো তো। শুনে শুনে আমার কান পচে গেল। আচ্ছা, এতই যখন অসুবিধা আমাকে বিয়ে করার, তাহলে বিয়েটা করেছিলে কেন বলো? স্যার, আমার তোর সাথে বিয়ে করার ইচ্ছেই ছিল না। ওই আমার কাছে এসেছিল আর বাচ্চাদের মতো কান্নাকাটি করছিল, বললো রজনী আমাকে বিয়ে করে নাও, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কোনো মতেই বাঁচতে পারবো না, আমি মরে যাব, বিয়ে করো আমাকে। আমি গিয়েছিলাম তোমার কাছে কাঁদতে কাঁদতে যে আমাকে বিয়ে করে নাও। হ্যাঁ, এত খারাপ দিন আসেনি আমার। হ্যাঁ মিনিট দয়া, 1 মিনিট। তোমার নাম রজনী, তাই তো? তোমার কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ দয়ার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল? বন্তুরের ওই পুরোহিত যে আমাদের বিয়ে দিয়েছিল, আর এই ছবিগুলো, আর এই ছবিগুলো কি মিথ্যে? স্যার, ওর ভালোবাসা আমাদের গ্রামের পুকুরের মতো শুকিয়ে গেছে। তোকে বলে দিন, আমি ওকে ডিভোর্স দিয়ে দেব।
কিন্তু এটা যেন ও না বলে আমাদের এই বিয়েটাই হয়নি। ডিভোর্স যখন বিয়েই হয়নি তখন কাজ করো, তোমাদের গ্রামে ফোন করো, ওখানে তোমার পরিচিত লোকেরা রয়েছে, ওদের সাথে কথা বলো, স্পিকার ফোন অন করো। আর হ্যাঁ, বিশেষ করে সেই পরিবারের সঙ্গে যেখানে তোমরা স্টে করেছিলে। হ্যাঁ হ্যাঁ স্যার, ফোন করুন করুন। ওদের সামনে আমাদের বিয়ে হয়েছিল, ওরাও এসেছিল আমাদের বিয়েতে। হালুয়া লুচি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ কমলা আন্টি, আমি দয়া বলছি মুম্বাই থেকে, চিনতে পেরেছেন? আরে দয়া, কি বাবা, তোমায় চিনতে পারবো না কেন? আমাকে হঠাৎ মনে পড়লো। রজনী ঠিকঠাক বাড়ি পৌঁছেছে তো? তোমার বাড়ি খুঁজতে অসুবিধা হয়নি তো? কমলা কাকি, ওকে তো আমি পেয়ে গেছি, কিন্তু ও তো আমাকে ভুলেই গেছে। কিন্তু ও বলছে যে ও আমাকে নাকি চেনেই না, আমাকে নাকি কোনোদিন দেখেইনি, আমাদের নাকি বিয়েটাই হয়নি। কি হয়েছে দয়া? রজনী কোনো ভুল করেনি তো? সেটাই বলছি দয়া। বন্ধ করে দাও। আমার মাথায় কিচ্ছু আসছে না স্যার, এটা কি হচ্ছে? কেন কেন করছো তুমি এগুলো? কি উদ্দেশ্য তোমার? বলো কি উদ্দেশ্য তোমার? স্যার, স্যার আপনার বন্ধুরা এসেছে। আরে তোরা এখানে কি মনে আরে করে? হাই। আরে আমি ফোন করতেই যাচ্ছিলাম তোদের দুজনকে। আরে কেন আসতাম না, বৌদি ফোন করেছিল আমাদের, তাই তাড়াতাড়ি চলে এলাম। কিন্তু হয়েছেটা কি? বৌদি তুমি কাঁদছো কেন? আর এখানে রয়েছো কেন? দয়া, আরে তুই সত্যি কথা বল, কি করেছিস তুই বৌদির সাথে? কেন কাঁদছে বৌদি? আরে কিসের বৌদি, কার বৌদি? তোদের দুজনের মাথা খারাপ নাকি? আমরা অন্তর গেছিলাম 5 দিনের জন্য, ওখানে ট্রেকিং করেছি আমরা, শিরদেবাবুর বাড়িতে উঠেছিলাম আমরা, তারপরে ব্যাক করে এসেছি আমরা, ব্যাস। আর কি? আরে আমরা মিথ্যে বলছি না, তোর বিয়ে হয়ে গেছিল, আমার কাছে ছবিও আছে তো তার। দেখুন না দাদা, ও নাকি বলছে আমাদের নাকি বিয়েই হয়নি, ও নাকি আমাকে চেনেই না, ও আমাকে ভুলে গেছে, ও তো কিছুই মনে করতে পারছে না। এই দেখুন, এই দয়া, এই বৌদি, কমলা কাকি, আর এই তো আমরা। আরে এরকম নকল ফটো বানানো তো খুবই সহজ, কম্পিউটারে যে কেউ বানাতে পারে। হ্যাঁ, তো কম্পিউটারের সাথেই তো বিয়ে বিয়ে খেলা খেলতে পারতো, তা আমার জীবনটা কেন বরবাদ করলো বলুন? এবার আমি তোমাকে কোর্টে নিয়ে যাব। আমি লেখাপড়া শিখেছি, হ্যাঁ, তুমি আমাকে দুর্বল ভেবো না। উত্তর দিন স্যার। এটা কি সত্যি যে সিনিয়র ইন্সপেক্টর দয়া নিজের স্ত্রীর উপর অত্যাচার করছেন? অদ্ভুত ব্যাপার, আপনারা সত্যি কথা না জেনে যা খুশি বলে যাচ্ছেন আমার ব্যাপারে। আপনাদের কি মনে হয় আপনারা সিআইডিতে আছেন বলে নিজেদের পাওয়ারের মিসইউজ করতে পারবেন আপনারা? দেখুন, আমরা সিআইডির লোকেরা না কোনো অন্যায় করি, না কোনো অন্যায়কে সমর্থন করি, বুঝেছেন? এই মিডিয়া খবর পেলো কি করে ভাই? আরে বুঝতে পারছি না ভাই, মনে হচ্ছে প্রতিবেশীরা ফোন করেছে। নমস্কার। নমস্কার। আমি সামন্ত, সমাজসেবক। আমি থাকতে এই দেশের নারীর ওপর কোনো অত্যাচার হতে পারে না। স্যার, আমি হলাম দামিনী, মহিলাদের অধিকারের লড়াইয়ের জন্য আমি একটা এনজিও চালাই। এই মেয়েটাকে ওর অধিকার নিশ্চয়ই পাইয়ে দেব। ইয়েস স্যার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। স্যার, স্যার দাঁড়ান স্যার, স্যার উত্তর দিন স্যার। স্যার, রজনী ম্যাডাম, দয়া কি আপনাকে মারধর করেছে? আপনি আমাদেরকে বলতে পারেন। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমার স্বামীকে ফিরিয়ে দিন আপনারা, আমার দয়াকে ফিরিয়ে দিন আপনারা। দেখো, কেসটা অনেকটা গড়িয়ে গেছে, তুমি এই রজনীকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে নিজের সঙ্গে রাখতে হবে। আর শোনো, হেড অফিসকে বোঝাতে হবে কোনো রজনীর সঙ্গে তোমার এই যে লেডিস সোশ্যাল ওয়ার্কার আছে না, দামিনী ম্যাডাম, সেও তোমার সঙ্গে থাকবে, এটা দেখার জন্য যে দয়া রজনীর সঙ্গে কোনো মিসবিহেভ করছে না। মানে স্যার, আমাকে আমার বাড়িতে এই কার্টুনগুলোর সাথে থাকতে হবে? থাকতে হবে দয়া, যতক্ষণ না এই রজনী কে জানা যাচ্ছে, তোমাকে থাকতে হবে। এখন তো স্যার এগুলো একটা খারাপ স্বপ্নের মতো মনে হচ্ছে।
এমন মনে হচ্ছে যে আশপাশের দেশ থেকেও লোক আসবে এটা প্রমাণ করার জন্য যে এই রজনী আমার বউ। দয়া, যশবন্ত আর মনিকার খুন, আর তাছাড়া এই রজনী তোমার স্ত্রী সেজে তোমার বাড়িতে যে জোর করে চলে এসেছে, গন্ডগোল আছে দয়া, অনেক গন্ডগোল আছে। এরকম কিছু হতেই পারে না। আর এ কোনো অসহায় মেয়ে নয় স্যার। আমি ওর মুখের ওপর বন্দুক ধরেছিলাম, ওর মুখে কোনো রকম কৌতূহল বা ভয় কিচ্ছু ছিল না। স্যার এই রজনীও হয়তো কোনো পাকা অপরাধী হবে। ওর গ্রামে গিয়ে একবার খোঁজ নাও তো, দেখো আসল ব্যাপারটা কি। আর যতক্ষণ তোমরা একসঙ্গে থাকবে, এই রজনী আর দামিনী দুজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, না হলে এরা দুজনে মিলে এমন ঝামেলা করবে। হ্যাঁ স্যার, এবার ওদের খেলা ওদের সঙ্গেই খেলবো। রবি, যেখানে যশবন্ত আর মনিকা খুন হয়েছে সেখানটা খুব ভালো করে দেখো। দেখো কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার আমার এই এজেন্ট বাণীকেও খুব একটা ঠিক লাগে না, ওকেও তো সন্দেহ হয়। আমরা ওকে ভরসা করে কোনো ভুল করছি না তো? গেস্ট হাউসে একবার ফোন করো, দেখি একবার। হ্যালো, বাসন্তী আছে? হ্যালো, আমি বাসন্তী বলছি। আমি জানতাম এত সহজে আপনারা সন্দেহের তালিকার বাইরে আমাকে রাখবেন না। ব্যাস অবস্থা বোঝার জন্য ফোন করেছিলাম। তবে বাইরের আবহাওয়া কিন্তু খুব একটা ভালো না, তাই বাসন্তী এখন এখানেই থাকবে। যখন যাবে বলে যাবে। স্যার গেস্ট হাউসেই আছে। ঠিক আছে স্যার, আমি আসছি। দেখি এই রজনী নতুন কোন চাল চালার জন্য তৈরি হচ্ছে। আপডেট দিয়ে যেও। স্যার। আরে বলো মা, তুমি এখনো ঘুমোওনি? ঘুম আসছে না? না কিছু নয় আঙ্কেল। না না না, এটা বললে কেন হবে? কিছু তো ব্যাপার আছে, তাই না? বলো। আঙ্কেল ওই মা আমায় বলেছিল যদি আমি ওনার মতো ডিটেকটিভ হতে চাই তাহলে সবসময় সতর্ক থাকতে হবে, চোখ কান সবসময় খুলে রাখতে হবে। বাহ, ঠিক কথা বলেছো। তাহলে চলো, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, ঠিক ঠিক উত্তর দেবে। হ্যাঁ, মনে করে দেখো, তুমি ওখানে ওই আন্টিকে তুমি ফোন করেছিলে, তার আগে কি হয়েছিল? আমি বাইরে খেলছিলাম, খেলতে গিয়ে আমি পড়ে গেলাম, তারপর আমি ঘরে গিয়ে জামা বদলালাম, তারপর আবার খেলতে শুরু করলাম। তারপর খুব জোরে আওয়াজ হলো। আরে বাবা, তারপরে? দুষ্যন্ত আঙ্কেল বলেছিল যদি কখনো এরকম হয় তাহলে পানের দোকানে গিয়ে বানি আন্টিকে ফোন করতে, আর আন্টি না আসা অবধি ওখানেই থাকতে। সাব্বাস মা, ঠিক করেছো তুমি। যাও যাও, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ আঙ্কেল, মাসি আর দুষ্যন্ত আঙ্কেল আর কখনো ফিরবে না? ওগো, পতি পরমেশ্বর, এই নাও তোমার প্রিয় ডিম ভাজা। আরে বাহ, আপনি তো আমার পছন্দর খুব খেয়াল রাখেন। হ্যাঁ, তুমি বললে আমি আমার নিজের হাতে খাইয়ে দেবো তোমাকে। না না না, তার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই আমার হাত দিয়ে খেয়ে নেব। আচ্ছা, তাহলে আমাকেও খাইয়ে দাও না। নিশ্চয়ই। কেমন লাগলো? হেভি হয়েছে। আচ্ছা, তুমি এত ভালোবেসে কথা বলছো আমার সাথে, যেমন বিয়ের দিন বলেছিলে, খুব ভালো লাগছে আমার।
আমি কি আমার রেডিওটা একটু চালাতে পারবো? একটু পুরনো ঠিকই, খটখট করে, কিন্তু আমার খুব পছন্দের। খটখট করে আপনার মতো? হ্যাঁ, কি বললেন? না, আপনি রেডিও শুনতে পারেন বিন্দাস। যাই হোক, আজ আমি শহরের বাইরে যাচ্ছি একটা কেসের ব্যাপারে, কালকেই ফিরবো। যাই হোক, দামিনী দেবী তো আছেন। ঠিক আছে, আমি আসি। শোনো না, বলো না। তাড়াতাড়ি আসবে, হ্যাঁ? আর মনে করে আমাকে একটা ফোন করবে, হ্যাঁ? শুধু তোমাকেই মনে করব। এখন আমি চলি। হ্যাঁ, আমি চলে যাচ্ছি বলতে নেই, বলতে হয় আসি। এরকম বলে? হ্যাঁ। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, ইন্সপেক্টর যুবরাজ। হ্যাঁ, ইয়েস ম্যাডাম। এই হলো রিপোর্ট যেগুলো আপনি চেয়েছিলেন। সিলিন্ডার ব্লাস্ট আর শর্ট সার্কিটের দুটো লাশ পেয়েছি। আমরা আরও অনুসন্ধান চালানোর আগেই কেস সিআইডির কাছে চলে যায়। বাড়ি ব্লাস্টের পর যেরকম ছিল সেরকমই আছে তো? আগে হ্যাঁ, আসুন দেখুন। চলুন। এজেন্ট বাণীকে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চেয়েছিল মনিকা আর দুষ্যন্ত, কিন্তু ইনফরমেশন দেওয়ার আগেই ওদের মৃত্যু হয়। হয়তো ওই ইনফরমেশন রিলেটেড কোনো প্রমাণ পেয়ে যাবো এখানে। হ্যাঁ, চলুন দেখি। এটা কি মুভার্স আর প্যাকার্সের প্যাকেট এখানে? এটা তাদের হতে পারে যারা ওদের ওপরে হামলা করেছিল। হতে পারে, আবার এটাও হতে পারে এখানে ওই বোমটা ছিল, যেটা ফাটলে এরকম মনে হবে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। ব্যাকয়ার্ড চেক করি। এখানে তো সেরকম কিছু নেই। এক মিনিট। এই কুরিয়ারের কভারটা এখানে কি করছে? জাপানিজে লেখা, শুধু নামটা ইংলিশে রয়েছে, মারিয়া ফার্নস। এই মারিয়াটা কে? মনিকা মারিয়া ফ্রান্স নামে পরিচিত ছিল। এবার এই কুরিয়ারটা যেই নিয়ে আসুক না কেন, সেই মিশনটার ব্যাপারে নিশ্চয়ই কিছু না কিছু তো জানেই। স্যার, এগুলো দয়ার বিয়ের ছবি। এগুলো নকল নয় স্যার, একদম আসল। কোনো ভুল হচ্ছে না তো তোমার? না স্যার, এক্সপার্টকে দিয়ে চেক করিয়েছি, উনিই বললেন এগুলো আসল। দয়া তো কখনো মিথ্যে বলে না স্যার, বুঝতে পারছি না। সেটাই তো অভিজিৎ, এবার আমার মাথায় কিছু কিছু আসছে। মনে হচ্ছে কেউ দয়ার মুখের আদলে মাস্ক তৈরি করে সেটা পরে ওই রজনীর সঙ্গে বিয়ের ছবি তুলেছে। সে যেমন চতুর তেমন বুদ্ধিমান। ও জানতো যে নকল ফটো ধরা পড়ে যাবে। স্যার, তবে এই ছবিগুলো কাছ থেকে তোলা হয়নি স্যার, সমস্ত ছবিগুলো দূর থেকে তোলা হয়েছে। হ্যাঁ, কিন্তু এই রজনী, এর আসল পরিচয়টা কি? স্যার, রজনী কুমারী ওর আসল নাম। ওর আধার কার্ড, ওর প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব আমি চেক করেছি। ওর বান্তুরেই জন্ম আর সাতারাতেই পড়াশোনা করেছে। যদি এটাই হয় তাহলে অভিজিৎ, এই রজনীর কীর্তিকলাপ প্রমাণ করা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। শহরে এমন কোনো ইভেন্ট কি হতে চলেছে? স্যার, একটা ইভেন্ট আছে যেটা ওদের কাজের। কি? স্যার, একটা কনভয় যাবে 5 টন সোনা নিয়ে বেসরকারি ব্যাংকের উদ্দেশ্যে। তো হতে পারে যে আতঙ্কবাদীরা নিজেদের ফান্ডের জন্য লুট করার চেষ্টা করবে। একদম ঠিক বলেছো অভিজিৎ, এটাই ঘটেছে। যারই সিকিউরিটি আছে না এই সোনার ট্রান্সপোর্টে, ওকে বলতে হবে, ওকে অ্যালার্ট করতে হবে। আর ওকে এটাও বলতে হবে আমাদের নজরে থাকবে সোনার দেওয়া নেওয়ায়। আর অভিজিৎ, আমি মিশিকার কাছে যাচ্ছি, আর তুমি আর দয়া ওখানে চলে যাও আর খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো। কিছু না কিছু তো নিশ্চয়ই আমাদের হাতে আসবে ওখান থেকে।
এই হলো তোমার শ্বশুর বাড়ি। তুমিও ভাই আমার পেছনে লাগছো, হ্যাঁ? আরে না বলে বিয়ে করলো তো বন্ধুরা বলবেই। কমলা আন্টি নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। কেমন আছেন আপনি? আমি ঠিক আছি। রজনীর সাথে ঝগড়া করনি তো? আরে এসো এসো জামাই বাবা এসো, কি খাবে? রজনী মা তো কিছু বলেনি। কিছু ব্যবস্থা করছি। না, কোনো ব্যাপার না, ঠিক আছে। অভিজিৎ, গ্রাম একদম ফাঁকা, বাচ্চাগুলোকে কোথাও দেখা যাচ্ছে না। আগের বার তো অনেক সরগরম ছিল জায়গাটা। এদেরকে কোথাও যেন দেখেছি। এটা তো সেই রিপোর্টার না যে ব্যুরোতে এসেছিল। আচ্ছা কাকা, সব ঠিক আছে তো এখানে? হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকই তো আছে। না মানে আমরা এমনি খোঁজ খবর নিতে এসেছিলাম আর কি। বসবেন না? না না, আমরা আমরা আসছি। হ্যাঁ, আবার আসবেন। শোনো, একটা কাজ করো, বাচ্চাদের ছেড়ে দিয়ে এসো গ্রামে। সিআইডি চলে গেছে ওখান থেকে। যাইনি, সবে তো এলাম। বড় ভুল করেছিস। আরে সিআইডি অফিসার গাড়ি চালাচ্ছে নাকি? আরে আরো একজন সিআইডি অফিসার আমাদের পিছু নিয়েছে, ওকে গাড়ি থামাতে দিও না। তোমাদের কি মনে হয়েছিল আমরা একা মরবো? তোমাদের একসাথে নিয়ে মরবো। বাস দাঁড় করাও তাড়াতাড়ি। চলো বাইরে যাও, বাচ্চারা বাইরে যাও তাড়াতাড়ি। দয়া, অভিজিৎ, স্যার এই কুরিয়ারের প্যাকেটটা পেয়েছি ওই ক্রাইম সিন থেকে। এখানে নাম অ্যাড্রেসটা ইংলিশে আর জাপানিজে কিছু লেখা রয়েছে। কি হতে পারে? কি হয়েছে? মিশিকা? 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 কি হয়েছে মা? চোখ খোল মা। ডাক্তারকে ডাকো। দেখো দেখো, বাচ্চারা এসে গেছে, বাচ্চারা এসে গেছে। ভগবান আমাদের কথা শুনেছে। আমার সোনা, কেমন আছিস তুই? মাত্র 5 টন সোনার জন্য এরা
সুইসাইড বম্বার সেজে ঘুরে বেড়াচ্ছে আর নিজেকে নিজে উড়িয়েও দিল। দেখি ক্রিমিনাল ডেটাবেস থেকে কি পাওয়া যায়। এদের ইনফরমেশন তো অফিসে পাঠিয়ে দিয়েছি। যতদূর মনে হয় এরা সব পুরনো পাপই হবে। আচ্ছা ডক্টর, এখন বাচ্চা মেয়েটার অবস্থা কিরকম? ঋষিকার দুধে খুব বেশি পরিমাণে ঘুমের ওষুধ ছিল। হ্যাঁ, শুনেছেন আপনি ডক্টর কি বললেন? ওর দুধের মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। ঘুমের ওষুধ দুধের সঙ্গে মিশলো কি করে? কে মিশিয়েছে সেই ঘুমের ওষুধ? এই দায়িত্ব দেওয়া হয়েছিল আপনাকে? স্যার আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমি তেমন কিছুই করিনি। যেমন দুধ দুধওয়ালা দিয়ে গেছিল সেটাই খাওয়ানো হয়েছে। তাহলে কি শামু ওষুধ মেশানো দুধ বাড়িতে দিয়ে গেছে খাওয়ার জন্য? ও আজকে আসেনি, ওর শরীর ভালো ছিল না আজকে। ও অন্য আরেকজন দুধওয়ালাকে আর পাঠিয়েছিল। সেটা আপনি আমাকে এখন বলছেন? কিছুই বুঝতে পারছি না। এর ক্ষতি করার জন্য কেন উঠে পড়ে লেগেছে এরা? এ কি ক্ষতি করেছে ওদের? স্যার হয়তো ওই লোকটা রজনীর গ্যাংয়ের লোক হবে। কিন্তু এই মেয়েটার সাথে কিসের কানেকশন সেটাই তো বুঝলাম না। স্যার এই প্রশ্নের উত্তরটা ওই কুরিয়ারের প্যাকেটে থাকতে পারে। ওখানে জাপানিজে কিছু লেখাও ছিল। ট্রান্সলেট করে দেখতে হবে। আমাদের ক্ষমা করে দেবেন, আমাদের কিছু করার ছিল না। না না ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আমার বন্ধু এবং প্রতিবেশীদেরও এরকম ভাবেই ধমকেছে মনে হয় মিথ্যে কথা বলার জন্য। কিছু তো প্ল্যান আছে। এত কিছু করেছে মানে বেশ বড় সড়ো উদ্দেশ্য আছে। এই যে এদের রিপোর্ট এসে গেছে। এই যে সুইসাইড বম্বার ছিল ওর নাম হলো পুরান। কান্ডুল আজম আতঙ্কবাদী গ্রুপের লোকজনেরা। কুবের শাসা, মালজি আর এই কঠিয়াল, এই তিনজনের ফাঁসির সাজা হয়েছে তেনুয়ারাতে এই ব্লাস্ট করার অপরাধে। এদের পরবর্তী উদ্দেশ্য মনে হচ্ছে সোনা লুট করাই হবে। আচ্ছা এই রজনীর ব্যাপারে কি ভাবলে? রজনী, ওর ওপর নজর রাখার জন্য আমি পুরো ঘরেতে স্পাই ক্যামেরা লাগিয়ে দিয়েছি। অ্যালার্ট এসছে, রজনী কারোর সঙ্গে কন্ট্যাক্ট করছে। ডায়না বলছি, পুরো প্ল্যান ঠিক হয়ে গেছে। সোনা ওই ভ্যানে পুরনো রাস্তা দিয়ে 1টা থেকে 2টোর মধ্যে যাবে। ভ্যান সেই সময় লুট করতে হবে। আর চিন্তা করো না, সিআইডি কিছু বুঝতেই পারবে না। ওরা এটাই প্রমাণ করতে ব্যস্ত আমি দয়ার বউই নই। আর ওদের একটা খবর আমার কাছে আছে, কারণ ওদের সিআইডি ব্যুরোতে আমি একটা ছোট্ট মতো বাগ লাগিয়ে দিয়েছি। স্যার এখানে তো লেখা আছে যে এই কুরিয়ারে একটা লাল রঙের ফ্রক পাঠানো হয়েছে, নেট লাগানো। এটার কি কানেকশন এই কেসটার সাথে? লাল ফ্রক? রবি, যখন বানি মিশিকাকে আমাদের কাছে নিয়ে এসেছিল তখন ওই রকমই একটা ফ্রক পরেছিল, লাল রঙের ফ্রক, নেট লাগানো। কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে, কোনো না কোনো কানেকশন। হ্যাঁ দয়া। স্যার এই হলো ডাকাতির পুরো প্ল্যান, যেটা দয়া স্যারের বাড়ি থেকে পেয়েছি। স্যার ভালো হয়েছে আমরা ওই রজনীকে আগে থেকে ধরিনি, নয়তো ওই আতঙ্কবাদী গ্যাং এই কাজটা অন্য কাউকে দিয়ে দিত। স্যার যখন ঘরে পৌঁছলাম তখন ও হ্যাম রেডিও, ইন্টারসেপ্টার, স্পাই ক্যাম সবকিছু ভেঙে দিয়েছিল। আর স্যার দামিনী দেবীও বাড়িতে ছিলেন না। আচ্ছা রজনী ওর সাথে কিছু করেনি তো? আমার প্রথম থেকেই মনে হচ্ছিল স্যার এ কোনো ছোটখাটো অপরাধী নয়, হাই লেভেল ক্রিমিনাল। ইচ্ছে করেই আমাদের বিভ্রান্ত করছিল ওরা, যাতে আমরা অন্যদিকে যাই আর সেই সুযোগে ওরা 5 টন সোনা হাতিয়ে নিতে পারে। না অভিজিৎ, এমন কোনো প্রশ্ন আসছে এই কেসটায় যেটা এখনো পরিষ্কার নয়। রজনী, ও জানতো যে ওখানে স্পাই ক্যামেরা আছে, আর ও দেখতে পারে যে ও কি বলছে, কি কাজ করছে, সবকিছু। তারপরেও ও এই পুরো প্ল্যানটা ক্লিয়ারলি বলে দিয়েছে। হতে পারে ও ওভার কনফিডেন্ট, ও চ্যালেঞ্জ করছে। আটকাতে পারো তো আটকে নাও। না দয়া, ও
ও যদি চালাক ক্রিমিনাল হয় তাহলে বোকার মতন নয়, বুদ্ধিমানের মতন কাজ করবে। নিজের প্ল্যানিংটাকে এভাবে রিস্ক নেবে না। স্যার, ওদের সোনা লুটের খবর আমরা পেয়েছি কারণ ওরা চেয়েছিল যে এই খবরটা আমরা পাই, কিন্তু কেন? সেটাই তো। রবি, একটা কাজ করো, তুমি ঘরে গিয়ে মিশিকার ওই লাল রঙের ফ্রকটা নিয়ে এসো। এই ফ্রকটা মনিকার জন্য জাপান থেকে এসেছিল। এটার সঙ্গে সোনা ডাকাতির কোনো কানেকশন নেই, কিন্তু কোনো বিশেষ ব্যাপার আছে এই ফ্রকে, কোনো বিশেষ ব্যাপার। এখন তো মনে হচ্ছে এদের উদ্দেশ্য শুধু সোনা লুট করাই নয়, বরং অন্য কিছু। না হলে দুষ্যন্ত আর মনিকার মতো এজেন্ট এই ডাকাতির জন্য নিজেদের প্রাণ দিত না। স্যার, এই ফ্রকে কোথাও তো কিছু লেখা নেই। কোথাও এই ফ্রকটা ফলস নয় তো স্যার? আমাদের লক্ষ্য থেকে হটানোর জন্য। মেড ইন ইন্ডিয়া, এখানেও একটা লেভেল মেড ইন ইন্ডিয়া। এক মিনিট দেখো, এর পাশে একটা কি লেখা রয়েছে। ভেতরে দেখো জাপানি ভাষায় লেখা, আর এদিকে মেড ইন ইন্ডিয়া। কি লেখা থাকতে পারে জাপানি ভাষায়? এটা ট্রান্সলেট করে দেখতে হবে। পুরবি, দেখো তো জাপানি ভাষায় কি লিখেছে, ট্রান্সলেট করে বলো তো। স্যার, এটা ট্রান্সলেশন। ও মাই গড। ব্যাস, বাড়ি যাও। মনিকা, তুমি? হ্যাঁ, এজেন্ট মনিকা। আতঙ্কবাদীদের সাথে হাত মিলিয়ে দেশের সঙ্গে বেইমানি করছো? কি করব এসিপি স্যার? দেখুন না, কত লজ্জার ব্যাপার। আমার সোনা চুরির প্ল্যানে আপনারা ফাঁসলেন না। ডায়না, তুমি এত খারাপ কাজ করবে আমি ভাবতেই পারিনি। তাহলে কি দুষ্যন্ত? কে? ও আমার নকল স্বামী? না না, ও তো মরে গেছে। ব্লাস্টের কয়েক মিনিট আগে আমার একটা কল এলো আর আমি বাইরে বেরিয়ে এলাম। প্রমাণ লোপাট করা তো আমাদের বাঁ হাতের কাজ। টপ এজেন্ট আমরা। টপের এজেন্ট? ভুল বুঝেছো তুমি। অপরাধী একজন সাধারণ মানুষ হোক বা টপের এজেন্ট হোক, আমাদের থেকে সে লুকোতেও পারে না, পালাতেও পারে না। মিশিকার লাল রঙের ফ্রক থেকে সোনার আড়ালে আতঙ্কবাদীদের মুক্তি। তার মানে ডাকাতের প্ল্যান এসব সাজানো ছিল। এরা আতঙ্কবাদীদের মুক্ত করতে চাইছে।
আর এই ফ্রকের কারণে আমি আমার জীবন বাজি রেখে দয়ার নকল বউ হওয়ার নাটক করলাম, যাতে আমি দেখতে পাই সিআইডি মিশিকার ফ্রক থেকে কোনো ইনফরমেশন পাইনি তো। কিন্তু আফসোস, আমি এই কাজটাই করতে পারলাম না, তাহলে এই ঝুট ঝামেলাটাই হতো না। এখনো কিন্তু খেলাটা পাল্টে যায়নি। আমাদের ফাঁসিতে ঝোলাবে। এবার দেখো এখান থেকে বেরোনোর পর আমি তোমাদের সাথে কি করি। করবে তো তখন যখন এখান থেকে যেতে পারবে। ঠাকুরপো, তুমি না একটু বেশি কথা বলো। চলো গাড়ির ভেতরে চলো, চলো। আর যেতে না চাইলে একবার পেছনের দিকে তাকাতে পারো। বানি, দামিনী আর মিশিকা, এদের তিনজনকে বোম দিয়ে উড়িয়ে দিতে আমাদের 3 সেকেন্ডও লাগবে না। বুঝতে পেরেছো তো? গাড়িতে গিয়ে বসো সবাই, তাড়াতাড়ি। এই চল রে। অভিজিৎ, পুরবি, দয়া। চল চলো দিকে, দাঁড়া এখানে। তোমাদের কি মনে হলো আমরা এখানে এমনি এসছি? তৈরি না হয়েই? প্রাণেশ্বরী, এসো, আপনার আসল শ্বশুর বাড়ি যাওয়ার সময় এসে গেছে। চলুন। চলো তাড়াতাড়ি উঠে পড়ো। চলো চলো চলো। তুমি ঠিক আছো মা? সবাইকে তো ধরেছো, কিন্তু আসল খেলোয়াড় তো এখনো ঠিক জায়গায় লুকিয়ে বসে আছে। ওকেও ধরে ফেলবো স্যার, কিন্তু এই মিশিকার কি হবে স্যার? স্যার, একটা অরফানেজের কিছু লোকেদের আমি চিনি। মিশকার ব্যাপারে আমি ওদের সঙ্গে কথা বলতে পারি। না, আমি আঙ্কেলের সাথেই থাকবো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি আমাদের সাথেই থাকবে, ঠিক আছে? চলো।